আমি একটি রাজনৈতিক দলে ভীষণভাবে কোণঠাসা বোধ করছিলাম, তাই আমি একটি চিঠি লিখলাম আমাদের রাজ্য সম্পাদককে এবং সেই চিঠি রীতিমতো বাইরে বেরিয়ে আসলো। সাধারণ লোকের কাছে পৌঁছলো না সেই চিঠি একেবারে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণালবাবুর হাতে। আর অপরদিকে আমি যাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছি তিনি আমায় কিন্তু প্রত্যুত্তরে কিছু লেখেননি, বলেনওনি। অথচ আমায় বিমানবাবু ফোন করে বসেছেন এবং সেলিমবাবু তো বলেই বসেছেন যে আমার ওই প্রতিকূর কিন্তু একেবারে সন্তান তুল্য, তাকে হারানো মানে সন্তানকে হারানোর মতো বেদনা আমি পাচ্ছি। আর এই যে কথাগুলো শুনলেন আপনারা, এগুলো কোনো চিত্রনাট্য নয়, কোনো টেলিভিশনের সিরিয়াল নয়, কোনো সিনেমা নয়, এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে হচ্ছে। আচ্ছা, এই প্রতিকূর রহমানের নামটি কি আপনারা আগে শুনেছেন? বুকে হাত দিয়ে বলুন তো শুনেছেন কি না। এটা নিয়ে আপনাদের সন্দেহ জাগছে না যে হঠাৎ করে মিডিয়াও এত কেন বারবারন্ত দেখালো এই প্রতিকূর রহমানকে কেন্দ্র করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকালের দিকেই আপনাদেরকে সেই ছবিও দেখিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমতলায় পার্টি অফিসে যান, সেখানে সাংগঠনিক বৈঠক রয়েছে তার। আর এখন এই মুহূর্তে প্রতিকূর রহমান তিনি ঢুকলেন আমতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, অর্থাৎ আর তাহলে কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যোগদান, দলবদল, ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রতিকূর রহমানের। এই মুহূর্তে আজকের এই প্রতিবেদনটি শুরু করার আগে আপনাদের একটা গল্প শোনাই। একটি গ্রাম, সেই গ্রামে একজন হতদরিদ্র কৃষক থাকতেন, তার নাম রঘু। সেই রঘু কৃষক প্রতিনিয়ত কোথায় যেতেন না চাষ করতে, তার একটা জমি ছিল, সেই চাষের জমিতে গিয়ে মাটি খুঁড়তেন। তো মাটি খুঁড়ছেন, রীতিমতো সেই মাটি খুঁড়তে নিয়ে বেরিয়ে আসলো একটা মাটির কলসির হাঁড়ি। সেই হাঁড়ি ভর্তি সোনা রয়েছে সেই হাঁড়িতে। এবার সেই হাঁড়ি তিনি বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে তো বেজায় তার খুশি হলো এবং পরবর্তীতে তিনি ভাবছেন যে আরও কিছুটা যদি সোনা পাওয়া যায় না, তবে আমি আমার দারিদ্রতা ঘুচিয়ে ফেলতে পারবো। আবারও গেলেন, সেখানে গিয়ে রীতিমতো আবারও মাটি খুঁড়তে শুরু করলেন এবং তিনি কিন্তু আখেরে কিছুই পেলেন না। আর সেই হাঁড়ি ভর্তি কলসি যে ছিল, সেই কলসি ভর্তি সোনা, সেটা কিন্তু ক্রমশই শেষ পর্যায়ে এসে পৌঁছলো, সবটা শেষ হয়ে গেল। এবং বৃষ্টি যখন আসছে, বৃষ্টির ফলে সেই মাঠে ফসল তো ফললই না, কারণ সেই মাঠে তিনি স্বাভাবিকভাবেই মাটি খুঁড়তে খুঁড়তে মাটিকে একেবারে যে ফসল ফলানোর উপযোগী মাটি, সেই মাটিকে তিনি নষ্ট করে ফেলেছেন। ফলস্বরূপ তিনি আর ফসলও পেলেন না, তার দারিদ্রতা বাড়ল বই কমলো না। এই কাহিনীর সঙ্গে প্রতিকূর রহমানের কাহিনীর কি কিছুটা মিল নেই? অবশ্যই আপনারা বলতে পারেন সেখানে রঘু বলে ব্যক্তিটি হিন্দু ছিল, আর এই যে বর্তমানে আমরা দেখছি আসলেই সেটা হচ্ছে প্রতিকূরবাবু একজন মুসলমান। তিনি নিজেই বলছেন আমি একজন সংখ্যালঘু নেতা, তাই আমি সংখ্যালঘুদের দলেই যাব, আমি কোনো বিজেপির মতো সেই এক ধর্মের যে মেজরিটি ধর্ম তাদের দলে আমরা যাব না। আব্দুর রাজ্জাক মণ্ডল, পঙ্কজ কুমার রায়, এনারা তো দলবদল করেছেন। তাপসী মণ্ডলের নাম আপনারা শুনেছেন, তিনিও দলবদল করেছেন। তিনি শুরুতে সিপিআইএম করতেন, তারপরে গেলেন বিজেপি থেকে আবারও তৃণমূল কংগ্রেসে, কিন্তু তখন তো আমরা এতটা নিউজে বাড়াবাড়ি দেখিনি। হঠাৎ করে আজকের দিনে দাঁড়িয়ে কেন দেখতে হচ্ছে? কারণ এটা হয়তোবা প্রি প্ল্যান্ড একটা কার্যকলাপ হতে পারে তৃণমূল কংগ্রেসের, তাদের আইপ্যাকেরও হতে পারে। এই যে নেতা সেই প্রতিকূর রহমান, তার নাম কি আপনারা আগে শুনেছেন? বুকে হাত রেখে বলুন তো। তার নাম অর্ধেক বাঙালি হয়তো শোনেননি বা বেশিরভাগ মানুষই জানেন না এই নেতাকে। এই নেতা গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে সিপিআইএমের বড় নেতা হয়েছেন এবং বড় নেতা এমনই নেতা তাকে কেউ চেনেনি না। অথচ আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি নিউজ চ্যানেলে, মেইন স্ট্রিম মিডিয়াতে তাকে দেখা যাচ্ছে এবং সিপিআইএমের একটা পরোক্ষভাবে প্রচারও হয়ে গেল। আর এই যে নেতারা সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করছেন, কারণ একটাই বলছেন যে সিপিআইএম সেই কাজটা করতে পারছে না, সিপিআইএম তো আর লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে না। আর আমাদের মনে হয় না সিপিআইএম বিজেপিকে রুখতে পারবে, তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে রুখতে। তার মানে কোথাও না কোথাও তৃণমূল এবং সিপিআইএমের সেটিংটা কি প্রকাশ পাচ্ছে, যেটা বারংবার বিজেপি বলে থাকছেন যে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস সকলেই একটাই টিম রয়েছে, আর অপরদিকে বিজেপি একা রয়েছে তাদের বিরুদ্ধে। এখন তো আবার আইএসএফ, তারপরে আবার হুমায়ুন বাবুরও নতুন দল এসেছে, সবাই মিলে একসাথে বিজেপির বিরুদ্ধে লড়বেন। কে যেন বলেছিল যে গরু আসা বন্ধ হয়ে যাবে যদি ঘাসটা কেটে ফেলা যায়। সেই প্রতিকূর রহমান, পুরনো ভিডিও একটা আপনাদের সামনে রাখি। পুরনো কাসুন্দি তো ঘাটতেই হয়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো আর বক্তব্য তো আর অতটা তাদের গুরুত্ব পাচ্ছে না, তাদের কথা এবং কাজের মধ্যে মিল তো থাকছে না। সুতরাং আপনাদের সামনে সেই ভিডিওটা একবার রাখতেই হয়। ঘাস কেটে দিলে মাঠে যখন ফাঁকা হয়ে যাবে তখন গরু আসা বন্ধ হয়ে যাবে।
তাই গরু সরাতে গেলে আগে ঘাস কাটতে হবে, বিজেপিকে হটাতে গেলে আগে বাংলার মাটিতে তৃণমূলকে সরাতে হবে, তৃণমূল সরে গেলে বিজেপি এমনি হটে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে। এর থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কমরেডদের মধ্যে আইডিওলজি আদেও কি রয়েছে পশ্চিমবঙ্গের কমরেডদের মধ্যে, যদি থেকে থাকে সেটা সাধারণ কর্মীদের মধ্যে রয়েছে। যে কর্মীরা বারংবার বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টগুলোতে তারা কিন্তু গিয়ে গালাগালি করেন, তাদের দলের স্ট্যান্ড নিয়ে তারা গালাগালি করেন এবং কন্ট্রোভার্সিতে জড়ান, সাধারণ কর্মীদের কথা বলছি। অথচ বড় বড় নেতারা তারা রীতিমতো নিজেদের আখের গোছানোর জন্য দল পাল্টে ফেলছেন। আসলে সেই কর্মীরাই হচ্ছে হয়তোবা সিপিআইএমের সম্পদ। সিপিআইএমের যে কট্টরতা, তারা যে এক্সট্রিমিজমে বিশ্বাস করেন কি না করেন না সেটা তো প্রশ্ন রইবেই, কারণ তারা দেশের স্বার্থে কখনো কোনো কিছু করেন বলে তো মনে হয় না। তাদের মন্তব্য থাকে যে না, আমরা এটা মানছি না কারণ আমাদের পার্টির আইডিওলজি এটা বলছে, তাই পার্টির ঊর্ধ্বে আমরা যেতে পারি না। অথচ বিজেপি কিন্তু তার পার্টির ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে কিন্তু কথা বলতে পারে, মাঝে মধ্যে তৃণমূল কংগ্রেসও বলে থাকতে পারে। এর পাশাপাশি প্রতিকুরবাবু বলেছিলেন, দিদির রক্ষা কবচ কি পারলো অনুব্রতকে বাঁচাতে, দিদির রক্ষা কবচ কি পারলো কুন্তলকে বাঁচাতে, দিদির রক্ষা কবচ কি পারলো পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাঁচাতে। এগুলো দিদির রক্ষা কবচ পারেনি, এর মধ্যে আপনাদের কি অবদান ছিল বলুন তো? সবটাই তাহলে তো ইডি সিবিআই এর অবদান, তারাই তো ধরেছেন এনাদের। আর যখন এই পরিস্থিতি হচ্ছে, কিছু কিছু তৃণমূলের নেতা ভাবছে বোধহয় চুরি করে আমরা বেঁচে যাব। আমরা বলছি চুরি করে আপনি পার পাবেন না। যে বলছে না এখন দিদির রক্ষা কবচ, বলছে না দিদির রক্ষা কবচ কি পারলো অনুব্রতকে বাঁচাতে, দিদির রক্ষা কবচ কি পারলো কুন্তলকে বাঁচাতে, দিদির রক্ষা কবচ কি পারলো অনুব্রতকে বাঁচাতে, দিদির রক্ষা কবচ কি পারলো পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাঁচাতে। আমরা বলেছি আমরা আদালতেও লড়েছি, রাস্তাতেও লড়েছি, আমরা পরেশ অধিকারীর মেয়ের চাকরি খেয়েছি, দুদিন পরে ওই পরেশ অধিকারীর মেয়ের পিসির চাকরিও আমরাই খাবো। একটি টিভি চ্যানেলে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, প্রখ্যাত টিভি চ্যানেল, আপনারা সকলেই জানেন, সুমনবাবু। তো তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সবটা কি ফেয়ার হয়েছিল? তার উত্তর কি আসে না, যে কিছুটা হলেও সত্যি আমি যেটা বলেছি, যে সেখানে রিগিং বা এই ধরনের যে ভোট চুরি, ভোট লুট সেগুলো হয়েছিল। তিনি তখন কিন্তু সেই ইন্টারভিউতে স্পষ্টভাবে বললেন 7 লক্ষ বিপুল সর্বভারতীয় রেকর্ড তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল ডায়মন্ড হারবারে? সব ক্ষেত্রে হয়েছিল এমনটা বলবো না, অভিযোগ যখন ছিলেন তার তো সত্যতা তো কিছুটা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এটাও ঠিক সাংগঠনিক দুর্বলতাও ছিল সুমন্ত। অথচ পরদিনই যখন উনি অভিষেকবাবুর সঙ্গে একসাথে প্রেস কনফারেন্স করছেন, উনি বলছেন কি না, আমার কাছে বেস্ট অপশন ছিল এটা বলা যে ভোট লুট হয়েছে, সবাই জানে আমি হারবো, তাই আমি বলে দিয়েছি যে ভোট লুট হয়েছে। আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো, তো আমি কি বলতাম, আমি হেরে গেছি, আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি, আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা ভোট লুট হয়েছে না? আপনি নিজে ঘুরে দেখুন না কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই। ডায়মন্ড হারবারে 2000 বুথ রয়েছে, আপনি 2000 সিপিএম বুথ এজেন্টের নাম জোগাড় করে আমাকে দিন। আর সেলিমবাবু যে বলেছিলেন সন্তান হারানোর কথা, তার প্রত্যুত্তরে উনি কি বলছেন না, পিতা যদি সন্তানকে হত্যা করেন তবে কিছু বলার নেই। পাশে অভিষেকবাবু দাঁড়িয়ে রয়েছেন, তার সামনেই উনি বলছেন এই ধরনের কথা। সুতরাং বুঝতে পারছেন যে ওই দলে গিয়েও যে এই যে প্রতিকুরবাবু, তার যে প্রশ্ন করার যে প্রবণতা সেটা তিনি বজায় রাখবেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এখন। তিনি হয়তো প্রশ্ন করবেন, তার প্রশ্নের জবাবও হয়তো তৃণমূল কংগ্রেস দেবে। এটা যদি তিনি ভেবে থাকেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন, এমনটা হয়তোবা অন্যান্যরা মনে করছেন। পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণা, কিছু বলার নেই। আমার সকল পিতা, আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেননি, দরজাও খোলেননি। আজকের দিনে যারা সিপিআইএম করেন সেই তরুণেরা এবং সেই যারা রয়েছেন একেবারে অতি বয়স্ক এবং তরুণদের মাঝে আমি বলছি আমাদের জেনারেশনের যারা রয়েছেন তারা ভাবেন যে সিপিআইএম পার্টিটা একটু কুল পার্টি। কুল ইন দ্য সেন্স যে তারা মানুষের জন্য কাজ করতে চান, নিজেদের জন্য কম ভাবেন এবং ইকুয়ালিটি চান, যেটা সিপিআইএম ব্র্যাকেটে মার্কসিস্ট
এবার সেই মার্কসিস্টের থিওরি তারা কতটা মানছেন সেটা নিয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ইকুয়ালিটির কথা যে সিপিআইএম বলে তারা নিজেরা কি মানছেন? একজন রিক্সাওয়ালা সিপিআইএম যখন করছেন, তিনি রিক্সা চালাচ্ছেন, অথচ তাদেরই সেই সিপিআইএমের বড় নেতারা বড় বড় গাড়িতে চড়ছেন, হয়তোবা বিভিন্ন রকমের কুকর্মে যুক্ত রয়েছেন, যেটা প্রতিকূলবাবু বলছেন যে সময় এলে আমি সবটা এক্সপোজ করব, রিভিল করব, কোনো ব্যক্তি আক্রমণ করব না, যা সত্যি সেটাই হয়তোবা বলবেন উনি। এমন ধরনের কোনো যদি কিছু বেরিয়ে আসে, তবেও কি তরুণেরা আবার এই সিপিআইএম পার্টিটা করবেন? সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, কতটা কি সেখানে সিপিআইএমের গড় বলা হয়, সেই তারা তরুণেরা, সেই আমাদের ইয়াং জেনারেশন, তারা কি করবেন? তারা কি পার্টির ঊর্ধ্বে গিয়ে দেশের সাথে কথা বলতে পারবেন? এই কতগুলি প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আর এই যে অবস্থা, এনাদের মধ্যে প্রেস কনফারেন্স, তারপরে সেলিমবাবু জবাব দিচ্ছেন না, অথচ প্রতিকূলবাবু থাকতে চাইছেন কিন্তু সেলিমবাবু তাকে রাখতে চাইছেন না, এইগুলো কিন্তু তারা ক্ষমতায় নেই, তাতেই তাদের এই ধরনের অবস্থা। তারা ক্ষমতায় এলে কি করতে পারেন আপনারা ভেবে দেখবেন একবার, এই বিষয়টিকে আমাদের ভেবে দেখতে হবে। সামনেই বিধানসভা ভোট এবং বিজেপি এই ধরনের ঘটনাবলী যেগুলো হচ্ছে সেগুলো দেখে সাইডে কর্নারে বসে হাসাহাসি করছে তাদের নেতারা। বিজেপি হাসছে, কারণ রাজ্যে 1 মার্চেই আসতে চলেছেন কেন্দ্রীয় বাহিনী। প্রথমে আসবে 240 কোম্পানি এবং 10ই মার্চ আরও 240 কোম্পানি, অর্থাৎ টোটাল 480 কোম্পানি নাকি আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এবার তারাও রুটমার্চ শুরু করে দেবেন রীতিমতো। এবার কিন্তু আর ইলেকশন কমিশন হয়তো বা রাজ্য সরকারের প্রতি ভরসা দেখাবেন না, কারণ রীতিমতো দিনের শেষে তো রাজ্য পুলিশই তাদেরকে গাইড করবেন যে এদিকে সন্ত্রাস বেশি হয়, এদিকে একটু সন্ত্রাস কম হয়। অথচ ডাইভারশনটা দেখুন আপনারা, যেখানে সন্ত্রাস হচ্ছে না সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে দাঁড়িয়ে রয়েছেন, আর যেখানে হচ্ছে সেখানে তারা নেই। তাহলে বুঝতে পারছেন এবার তাদের উপরে ভরসাটা হয়তো ইলেকশন কমিশন রাখবে না, কারণ তারা রিপোর্টগুলো ম্যাচ করার চেষ্টা করবেন যে আমরা যে রিপোর্ট পেয়েছি তার সঙ্গে এর রিপোর্টের মিল আছে। যদি মিসম্যাচ হয়, সেই মিসম্যাচের ফলস্বরূপ তারা কিন্তু তাদের আর বিশ্বাসযোগ্যতা যে বজায় রাখা সেটা কিন্তু রাখতে পারবে না। আপনাদের কি অভিমত এই বিষয়ে? নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে 8টাও বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার।